আসসালামু আলাইকুম। আমরা জৈব রসায়নের তৃতীয় লেকচারে আছি। প্রথম দুইটা লেকচার অলরেডি আমাদের হয়ে গেছে। যারা এই ক্লাসটা দেখবেন তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় লেকচার দেখার পর এই ক্লাস দেখবেন, না হলে সব মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, আজকে আমরা পড়ব হচ্ছে জৈব যৌগের বন্ধন গঠন প্রকৃতি। আমাদের বন্ধন গঠনে কীরকম প্রকৃতি থাকে, আমরা বন্ধন সম্পর্কে অনেক ধারণাই জানি। তো আমি সিম্পল যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করি। একক বন্ধন, তারপরে হইল কি বলেন তো দ্বিবন্ধন, আর এরপরে হচ্ছে আমাদের কি ত্রিবন্ধন। আমরা এই জিনিসগুলো স্কিপ করে যাওয়ার কারণেই আমাদের কাছে জৈব রসায়ন কখনো কখনো খুব কঠিন মনে হয়। ঠিক আছে, আমরা সবসময় মাথায় রাখবো যে যখন দুটি পরমাণু পরস্পরের সাথে এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে তখন তাকে আমরা বলবো হচ্ছে একক বন্ধন। তাহলে আমরা মনে রাখবো যে দুটি পরমাণু পরস্পরের সাথে কয় জোড়া, পরস্পরের সাথে বা পরস্পরের মধ্যে এক জোড়া। তাহলে দুইটা পরমাণু পরস্পরের মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করলে সেখানে কি বন্ধন তৈরি হয়, সেখানে তৈরি হবে একক বন্ধন। তাহলে আমরা অবশ্যই মাথায় রাখবো যে দুটি পরমাণু পরস্পরের মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করলে সেটাকে আমরা কি বলবো, একক বন্ধন। এখন দ্বিবন্ধন কি জিনিস, যে দুটি পরমাণু পরস্পরের মধ্যে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করলে সেটাকে আমরা বলবো হচ্ছে দ্বিবন্ধন। তাহলে আমি একক বন্ধনের যে ব্যাপারটা, ধরেন একটা কার্বনের যদি আমি চিন্তা করি, কার্বন 6 নাকি, আমরা এটা গতদিন দেখাইছিলাম, তাও আর একবার দেখাই দিচ্ছি, এটা আমাদের লাগবে আবারও। যে কার্বনের আমাদের টোটাল ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p, কত আমাদের 2p হলো 2। এখন এটা হচ্ছে আমাদের এক্সাইটেড স্টেটে আছে। এখন এই কার্বনটাকে যদি আমরা এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেটে আছে, এটা যদি আমরা উত্তেজিত করি এক্সাইটেড স্টেটে নিয়ে যাই, তাহলে আমরা পরবর্তীতে দেখতে পাবো যে এটা হবে 1s2 2s হবে 1, 2s কত হবে 1, আর 2p হবে x1 2p y1, আর এইখানে হবে আমাদের 2p কি z1। হ্যাঁ, তাহলে এই যে আমরা ইলেকট্রন বিন্যাসটা করলাম, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এদের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে কয়টা বলেন তো, 4টা। অর্থাৎ এদের যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে, 4টা। গতদিন আমরা এটা দেখছিলাম যে হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা। আমরা যদি এদের হুন্ডের নীতি অনুসারে দেখি, তাহলে এখানে দেখেন একটা এস অরবিটালের জন্য, পি অরবিটালের জন্য আমাদের বক্স হবে কয়টা, 3টা, এবং প্রত্যেকটাতে ইলেকট্রন থাকবে কয়টা করে, 1টা করে। ঠিক আছে, এবং এদের এই জায়গাটা যেহেতু ফাঁকা আছে, এইখানে 1টা করে ইলেকট্রন ধরতে পারবে, আরও প্রত্যেকটা বক্সে কয়টা করে ইলেকট্রন ধরে, 2টা করে, অর্থাৎ জোড়ায় জোড়ায় যেহেতু ইলেকট্রন থাকে, এইখানে যেহেতু আমাদের আরও 1টা করে কি থাকতে পারবে, ইলেকট্রন থাকতে পারবে। সেই জন্য এদের যোজ্যতা হচ্ছে 4। কার্বনের সর্বশেষ কক্ষপথে আর কয়টা ইলেকট্রন থাকে, 4টা ইলেকট্রন থাকে। তার মানে কার্বনের যোজ্যতা স্তরে মোট কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এখন আমরা আর যদি বাকি অংশে কিছুটা ট্রাই করি, হ্যাঁ, বাকি অংশে যদি আমরা সামান্য কিছু জিনিস দেখার চেষ্টা করি, তাহলেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমার লাইটে একটু প্রবলেম করছে। আচ্ছা, এখন লাইট ঠিক আছে। আচ্ছা, আমি একটু টাইম নেই, হ্যাঁ, 1 মিনিটের মতো, জাস্ট 1 মিনিট প্লিজ। আমরা এই বন্ধন প্রকৃতি সম্পর্কে বিস্তারিত জানব, এবং ক্লাসটা হয়তো আমাদের একটু দীর্ঘায়িত হবে আজকে। হ্যাঁ,
আচ্ছা 1 মিনিট। লেকচার 3-এ আমরা যা কিছু শিখব সবটুকুই মোটামুটিভাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য একটু কষ্ট করেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে এটা বোঝানোর জন্য। আমি একটু কষ্ট করে আপনাদের এই গ্রুপগুলোতে শেয়ার করে দেই। অনেকে বলতেই পারে না যে আসলে কখন লাইভ ক্লাস হয়। আচ্ছা 6 মিনিট টাইম আমার অলরেডি চলে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন থেকে আর কোনো ডিস্টার্ব নাই, সব কিছু ওকে, ঠিক আছে। আমরা ক্লাসের মূল অংশে ফিরে যাব। তাহলে আমরা বলছিলাম যে দুটি পরমাণু পরস্পরের মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করলে সেটা হচ্ছে কি বন্ধন? একক বন্ধন। তো দেখেন একটা কার্বন মোট দুইটা কার্বন পরমাণু আমরা যদি চিন্তা করি, ঠিক আছে, আমরা যদি কয়টা পরমাণু? দুইটা কার্বন পরমাণু চিন্তা করি, তাহলে এটা একটা কার্বন পরমাণু, এটা একটা কার্বন পরমাণু, ঠিক আছে। এই কার্বন পরমাণুর একটা ইলেকট্রন হচ্ছে এইদিকে আর বাকি তিনটা হচ্ছে এইদিকে। আবার এই কার্বন পরমাণুর একটা ইলেকট্রন হচ্ছে এইদিকে আর বাকি তিনটা হচ্ছে এইদিকে, ঠিক আছে। তাহলে দেখেন এই যে কার্বন দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন মিলে কি তৈরি করবে? একটা বন্ধন তৈরি করবে, সেটার নাম হচ্ছে একক বন্ধন। দেখেন এইখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন দিয়ে এখানে একটা বন্ধন তৈরি করে, এখানে একটা হাইড্রোজেনের ইলেকট্রন দেয় দিয়ে একটা কি তৈরি করে? বন্ধন তৈরি করে। এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন দেয় দিয়ে বন্ধন তৈরি করেন, এগুলোতে কি তাই থাকে? হাইড্রোজেন। হ্যাঁ, আবার এইখানে একটা কি করে? হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে একটা বন্ধন তৈরি করে, এইখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করে, এইখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন দিয়ে কি তৈরি করে? বন্ধন তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কি বন্ধন তৈরি করার প্রসেস। আচ্ছা আমরা বলছি যে দ্বিবন্ধনের ক্ষেত্রে যদি আমরা যাই, যে দুইটা পরমাণু পরস্পরের মধ্যে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করলে, কয় জোড়া? দুই জোড়া ইলেকট্রন শেয়ার করলে তখন তাকে আমরা দ্বিবন্ধন বলি। যেমন আমি এরকম বলে দিতে পারি যে কার্বনের এপারে একটা ইলেকট্রন আছে, এপারে একটা ইলেকট্রন আছে, আর এই পারে আছে দুইটা ইলেকট্রন। কয়টা? দুইটা। এই কার্বনের ক্ষেত্রে আমাদের এখানে একটা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, আর এই পারে আছে কয়টা? দুইটা। তাহলে এই এক জোড়া মিলে এক বন্ধন, এই এক জোড়া মিলে এক বন্ধন, তখন সেটা কি তৈরি করলো? দ্বিবন্ধন। আমরা যদি ত্রিবন্ধন যাই, যে দুটি পরমাণু পরস্পরের মধ্যে তিন জোড়া ইলেকট্রন শেয়ার করলে, কয় জোড়া? দুইয়ের জায়গায় এখন কী হবে বলেন তো? তিন জোড়া। তিন জোড়া ইলেকট্রন শেয়ার করলে তখন তাকে আমরা ত্রিবন্ধন বলি। যে একটা কার্বন এইখানে দিল তিনটা ইলেকট্রন, এইখানে দিল তিনটা ইলেকট্রন এই কার্বনের, তাহলে এটার বাকি আছে এইপারে একটা, এইপারে একটা। তো এর সাথে যদি আমরা একটা হাইড্রোজেন দিয়ে দেই, আচ্ছা এটা আমি একটু পূর্ণ করে দিই। হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন দিয়ে এটা পূরণ করে দেই, এটা একটা পূরণ করে দেই। তাহলে এইখানে দেখেন এক বন্ধন, দুই বন্ধন, ত্রিবন্ধন। আর এইখানে একটা হাইড্রোজেনের দিলাম, এইখানে একটা কি দিলাম? হাইড্রোজেন দিলাম। তো এইগুলোর নাম কি? এই যে এটার নাম হইল ইথেন। এই অণুর নাম হইল কি বলেন তো? ইথেন। এই অণুর নাম হইল ইথিন।
আর এই অণুর নাম হলো ইথাইন, এই অণুর নাম হলো ইথাইন। ঠিক আছে, তো আমি যেহেতু বন্ধন প্রকৃতি দেখতে যাব, বন্ধন প্রকৃতি দেখতে গেলে আমাকে যেটা হিসাব করতে হবে, আমরা গতদিন সংকরায়নের খুবই সিস্টেম ওয়াইজ কাজগুলো করছিলাম, আজকে আমরা এগুলোর প্রকৃতি সম্পর্কে জানবো যে sp3 sp2 আর sp এই বন্ধনগুলো কিভাবে গঠিত হয় এবং এদের বন্ধন কোণের ব্যাপারগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, তো আমি আশা করি এই জায়গাটুকু বুঝাইতে পারছি যে একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন কেন, বা এখন একক বন্ধন কাকে বলে। যখনই আমরা দেখব যে দুটি পরমাণু পরস্পরের মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে তখন তার নাম হবে কি একক বন্ধন। আমরা sp3 sp2 আর sp এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাকে যে জায়গাটাতে নিয়ে যাই সেটা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, সিম্পলি আপনি এগুলো যদি একটু বোঝার চেষ্টা করেন। আমরা ধরেন যে sp3 যখন আমরা বন্ধন গঠন করছে, sp2 বন্ধন যখন গঠন করছে, আর একটা কী বলেন তো sp, তখন আমরা যেইটা সবচেয়ে বেশি আলোচনা করব সেটা হলো s ক্যারেক্টার বা এস ক্যারেক্টার আমরা হিসাব করব। কী হিসাব করব? এস ক্যারেক্টার। তাহলে এখানে আমাদের যদি চিন্তা ভাবনা করি, দেখেন এখানে এস আছে একটা, পি আছে কয়টা বলেন তো? তিনটা। ঠিক আছে, এইখানে যদি আমরা যাই, এস আছে একটা, পি আছে কয়টা? দুইটা। এইখানে যদি আমরা যাই, এস আছে একটা, পি আছে কয়টা? একটা। তো এইখানে আমরা পার্সেন্টেজ হিসাব করব সংকরায়নের জায়গাতে। কী হিসাব করব? পার্সেন্টেজ। একটু যদি আমরা দেখি, আমরা এই টোটালটাকে 100% চিন্তা করছি। কত পার্সেন্ট? 100%। তার মানে এটা আছে 25%, এটা আছে 25%, এটা আছে 25%, এটাও কত পার্সেন্ট আছে? 25%। এই তিনটা মিলে যদি আমরা এখানে 100 চিন্তা করি, তার মানে এটা আছে 33.33%, এটা আছে কত বলেন তো? 33.33%, এটাও আছে আমাদের 33 কত পার্সেন্ট? 33%। এই দুইটা মিলে যদি আমরা 100% চিন্তা করি, তাহলে এটা আছে 50% আর এটা আছে কয় পার্সেন্ট? 50%। ঠিক আছে, তো আমরা উপর থেকে যদি নিচের দিকে যাই, তাহলে মনে রাখবো হলো বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায় না বৃদ্ধি পায়? দৈর্ঘ্য হ্রাস পায়। বন্ধন দৈর্ঘ্য কী পায়? হ্রাস পায়। যখন বন্ধন দৈর্ঘ্য নিচের দিকে হ্রাস পায় তখন বন্ধন শক্তি কী হয়? বৃদ্ধি পায়। তাহলে আমরা মনে রাখবো তখন বন্ধন শক্তি কী হয়? বৃদ্ধি পায়। তাহলে বন্ধন শক্তি এখানে কী পাবে? বৃদ্ধি পায়। তো বন্ধন দৈর্ঘ্য কীভাবে বৃদ্ধি পাইছে? কারণ দেখেন যে এস এর মান এখানে বাড়ছে না কমছে। এখানে এস এর মান হচ্ছে 25, এই জায়গাতে এস এর মান কত? মাত্র 25, তাই না? তাহলে এই জায়গাতে আমাদের এস এর মান হচ্ছে কত? 25। এই জায়গাতে আমাদের এস এর মান কত? এই জায়গাতে আমাদের এস এর মান হচ্ছে 33 কত? 33। এইখানে এস এর মান কত? 50%। ঠিক আছে, এটা হলো অবস্থা। তো যখন আমাদের এস এর মান দেখবো বাড়বে, বা এস এর লাঠি যখন বড় হবে অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য তখন হবে হ্রাস পাবে, আর বন্ধন শক্তি তখন কি? বৃদ্ধি পাবে। আমরা উল্টাভাবে যদি বলি যে এস এর মান যেখানে বেশি বন্ধন শক্তি সেখানে কি? বেশি। দেখেন এখানে 50%, তার মানে এখানে বন্ধন শক্তি কি? বৃদ্ধি। আমরা যদি আরেকভাবে চিন্তা করি, এই যে এদিকে যদি আমাদের বন্ধন দৈর্ঘ্য বেশি না, এইখানে হচ্ছে আমাদের বন্ধন দৈর্ঘ্য কি পাইছে? উপরে হচ্ছে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তার মানে এদের বন্ধন শক্তি কি হয়? কমে যায়। তখন বন্ধন শক্তি কি হয়? হ্রাস পায়। এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে একটু হিসাব নিকাশ করে মাথায় নিতে হবে। ঠিক আছে, তো আমরা হাইব্রিডাইজেশনে যেহেতু যাচ্ছি, এই হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমি কিছু জিনিস বলে দিই। এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা আমি এখান থেকে বলে দিই। হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের এসপি হাইব্রিডাইজেশন। তো দেখেন কার্বন কার্বন বন্ধন দূরত্ব, কার্বন 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 হাইড্রোজেন। ঠিক আছে, কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব কত? আমরা এখানে মনে রাখবো কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার, বা হচ্ছে 1.54, অবশ্যই সেটা কিসে হবে? অ্যাংস্ট্রম। আমরা যদি কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য দেখতে চাই তাহলে সেটা হবে আমাদের
ওয়ান, আচ্ছা 0.0 হচ্ছে 1,3, আচ্ছা এটা 0 হচ্ছে 136, বা এটার অ্যাংস্ট্রমে যদি যাই আমি হচ্ছে 1.06 কি আসবে অ্যাংস্ট্রম, মানে সরি 106। আবার যদি আমি এখানে যাই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্বটা, সেটা যদি আমি বন্ধন দৈর্ঘ্য দেখাইতে যাই, এটা হবে আমাদের 0.134 ন্যানোমিটার, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। এইখানে যদি আমরা কার্বন হাইড্রোজেন দেখাইতে যাই, কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধনের ক্ষেত্রে মানে sp2 এর ক্ষেত্রে আমি যদি এখানে কার্বন হাইড্রোজেন দেখাইতে যাই তাহলে সেটা হবে আমাদের 0.109 ন্যানোমিটার, আর আচ্ছা বা 1.09 কি আসবে এটা অ্যাংস্ট্রম। আমরা এইখানে যদি দেখাতে যাই যে কার্বন কার্বন sp বন্ধনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যেটা আসবে সেটা হবে আমাদের 0.120 ন্যানোমিটার। আর এইখানে কার্বন হাইড্রোজেনের যে বন্ধন সেটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে 0.110 ন্যানোমিটার। অর্থাৎ এটা যদি আমি অ্যাংস্ট্রমে দেখাই সেটা হবে 1.2, 1 পয়েন্ট কত আসবে 1.20 অ্যাংস্ট্রম বা 1.2 অ্যাংস্ট্রম, আর এইটা আসবে আমাদের কত 1.10 কি আসবে অ্যাংস্ট্রম। তো এই যে ইনফরমেশনগুলো আমি লিখেছি এগুলো জানা লাগবে। এটা কোন অণুর জন্য? এটা হচ্ছে আমাদের ইথেন, অর্থাৎ CH3 বন্ড হইল CH3 অণুর জন্য। আর এইটা হচ্ছে আমাদের আসবে হলো CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের ইথেন অণুর জন্য। এটা হচ্ছে আমাদের ইথিন অণুর জন্য। কোন অণুর জন্য? ইথিন অণুর জন্য। আর এটা হচ্ছে আমাদের ইথাইন অণুর জন্য, কার্বন ট্রিপল বন্ড কার্বন, এই পারে একটা হাইড্রোজেন, বা আমরা এখানে বলতে পারি CH, এখানে কি CH। হ্যাঁ, এইটার বন্ধনটা হচ্ছে আমাদের কি sp3, বা হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3। এইটার হাইব্রিডাইজেশনটা হচ্ছে আমাদের কি sp2, আর এর হাইব্রিডাইজেশনটা হচ্ছে আমাদের ksp। তো এইখানকার বন্ধন কোণগুলো কত? তো আমি এই জায়গাটা একটু মিশাই আপনাদেরকে দেখাই যে এইখানকার বন্ধন কোণটা কত। এইখানে যদি আমরা এটা করার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে এখানে হাইড্রোজেন আসলো, এখানে হাইড্রোজেন, এখানে কি হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে কি হাইড্রোজেন। তো আমরা দেখছি কার্বন কার্বন সবগুলোই সিঙ্গেল বন্ড, ঠিক আছে। এদের বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন কোণ সম্পর্কে আমরা যদি জানি, এদের বন্ধন কোণ হচ্ছে আমাদের 109 ডিগ্রি 28 মিনিট, আমরা আগেই পড়াইছি এটা, ঠিক আছে। এবং এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। এটা আমি কী বুঝছি, আমি সরাসরি মনে রাখবো যদি কার্বন কার্বন আমাদের কি হয় সিঙ্গেল বন্ড হয়, সেটা অবশ্যই কি হবে sp3 হাইব্রিডাইজেশন হবে। এবং এদের মডেল দেখতে কেমন হবে? এরা হবে চতুস্তলকীয় মডেল, চতুস্তলকীয়। তাহলে এদের মডেলটা হচ্ছে আমাদের কি চতুস্তলকীয় মডেল। আমরা এই জায়গাতে যদি আসি তাহলে এখানে কার্বন কার্বন কী আছে? দ্বিবন্ধন আছে। এইখানে আমরা যদি এটাকে দেখি যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে নাকি, এবং এখানে হাইড্রোজেন আছে দুইটা করে। কার্বন কার্বন দ্বিবন্ধন যদি হয় তাহলে তাদের বন্ধন কোণের দৈর্ঘ্য বা বন্ধন কোণটা হচ্ছে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। এবং কার্বন কার্বন দ্বিবন্ধন আমি যেখানেই দেখব সেটা আমরা অটোমেটিক্যালি চিন্তা করব সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। সিঙ্গেল বন্ড হইলে sp3, ডাবল বন্ড হইলে sp2। এরপরে যদি আমরা যাই নেক্সট আমাদের যে জায়গাটা, সেই জায়গাতে যদি আমরা যাই সেটা হলো কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এবং এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা কি আছে হাইড্রোজেন। তো এদের বন্ধন কোণ কত? এদের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। এবং এই কার্বন কার্বন ত্রিবন্ধন যদি আমরা কোনো জায়গায় দেখি এবং কার্বন কার্বন এইরকম যদি থাকে
যে দুই পারে দুইটা ডাবল বন্ড যদি থাকে সেটা হচ্ছে আমাদের কি হয় sp হাইব্রিডাইজেশন, সেটা হবে কি sp হাইব্রিডাইজেশন। তাহলে আমাদের এটা হলো sp3, এটা হলো sp2, আর এটা হচ্ছে আমাদের কি sp হাইব্রিডাইজেশন। তো এই হাইব্রিডাইজেশনের এই জায়গাটুকু দেখলেই আমাদের হয়ে যাবে। আমরা লাস্ট একটা সামারি করে দিতে পারি যদি কারো হাইব্রিডাইজেশন বুঝতে অসুবিধা হয়। লাস্ট একদম ক্লিয়ার সামারি যদি আমি বলি, এইখানে একদম ইজি বলে দেই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আমরা যেখানেই দেখব, গতকালও লিখে দিয়েছিলাম, সেটা হচ্ছে কি sp3। কার্বন কার্বন যদি আমরা দ্বিবন্ধন দেখি তাহলে আমরা এটা মনে রাখবো হলো কি sp2 হাইব্রিডাইজেশন, ঠিক আছে। আর কার্বন কার্বন যদি আমরা কোনো জায়গায় ত্রিবন্ধন অথবা যদি আমরা কার্বন কার্বন কি দেখি দুই পারে, একটা কার্বনের দুই পারে ডাবল বন্ড আকারে যদি থাকে কখনো কখনো, সেটাকে আমরা বলবো হচ্ছে sp হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তাহলে এখানে এস ক্যারেক্টার কত 25%, এইখানে এস ক্যারেক্টার কত বা এসের পরিমাণ কত, সেটা হচ্ছে 33% এইখানে যদি আমরা যাই যে এখানে এসের পরিমাণ কত, এখানে এসের পরিমাণ কত, আচ্ছা সেটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট 50%। তাহলে এই যে আমাদের ব্যাপারটা হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হলে sp3 সেটা হচ্ছে 25% এসের পরিমাণ, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন হবে, এটা হচ্ছে কত এসের পরিমাণ হচ্ছে 33.33%। এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন বা কার্বন কার্বন যদি আমাদের দুই পারে কি থাকে দ্বিবন্ধন থাকে, সেটা যে sp হাইব্রিডাইজেশন, এটার পরিমাণ হচ্ছে কত 50%। আচ্ছা, আমরা নেক্সট যে আলোচনার জায়গা সেটাতে আমরা প্রবেশ করব। সেখান থেকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে কোনো আউটপুটে আসার জন্য। যে আমি হাইব্রিডাইজেশনগুলো আর ওইভাবে দেখাচ্ছি না, বা তাও যদি নর্মাল যদি আমরা দেখাই যে একটা হাইব্রিডাইজেশন মনে করেন আমি কার্বনের ক্ষেত্রে আলোচনায় যদি যাই, ঠিক আছে। তো কার্বন 6 এটা নর্মাল ইলেকট্রন বিন্যাস করলে হবে কত 2 এবং কি 4। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি গ্রাউন্ড স্টেটে, তাহলে এটার ক্ষেত্রে কি হয় বলেন তো, যে 1s2 2s2 2p কত 2। এটা যদি আমি এক্সাইটেড স্টেটে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে হলো 1s2 2s হবে 1 2p x1 2p হবে y1, আর এটা হলো 2p কি আসবে z1, ঠিক আছে। তো এই যে আমরা এই জায়গাটা যদি একটু খেয়াল করি তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে সেটা আমরা যদি দেখি, তাহলে দেখেন এখানে একটা s অরবিটাল আছে, এটা হচ্ছে কি px py, এটা কি pz, কিন্তু এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথে চলে গেছে, সবগুলোই কি 2 নম্বর কক্ষপথে। এবং 2 নম্বর কক্ষপথে আমাদের মোট ইলেকট্রন আছে কয়টা বলেন তো, এখানে আছে 4টা, এইখানে আছে আমাদের কয়টা 2টা, তাহলে কার্বনের টোটাল হচ্ছে কয়টা 6টা। তো আমরা যদি শঙ্কর অরবিটালগুলো দেখি, যে এটা হচ্ছে এস অরবিটালের জন্য, এটা হচ্ছে কোন অরবিটালের জন্য এস অরবিটালের জন্য, ঠিক আছে। আমাদের পি অরবিটালের জন্য যদি চিন্তা করি বা পি এক্সের জন্য যদি চিন্তা করি, এটা হচ্ছে এস অরবিটালের হচ্ছে এটা, পি এক্সেরটা হচ্ছে কীরকম যে এক্স অক্ষ বরাবর নাকি, তাহলে এটার দেখতে হবে কীরকম যে এই হলো অবস্থা, তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর এটা হলো আমাদের কি জেড। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যেহেতু আছে, তাহলে এটার নাম হলো আমাদের কি বলবো পি এক্স। পি ওয়াইটা আমাদের দেখতে কেমন হবে, আমি পি ওয়াইটা যদি এখানে দেখাই, হ্যাঁ পি ওয়াইটা যদি এখানে দেখাই, তাহলে ধরেন এইরকম অবস্থা, এই নাকি, তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্স জেড, আর এটা হচ্ছে আমাদের কি বলেন তো ওয়াই। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেহেতু, তাহলে এটা দেখতে হবে ঠিক এরকম। এইগুলো আমি খুব ভালো আঁকাইতে পারি না, এটা হলো ঠিক এরকম দেখতে হবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের পি ওয়াই অরবিটাল। পি জেড অরবিটালটা কেমন হবে, পি জেড অরবিটালটা ঠিক এরকম হবে, যে এটা হচ্ছে জেড অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের কি জেড অক্ষ, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তাহলে এটা দেখতে হবে এইরকমটাই শেপের, ঠিক আছে। তো এটা হলো আমাদের কি
PZ। তাহলে এখানে দেখেন এস অরবিটালটা হচ্ছে গোলাকৃতির, এস অরবিটালটা কেমন গোলাকার, হ্যাঁ এটা হলো গোলাকার, এটা হলো এক্স, এটা ওয়াই, আর এটা কি জেড। এটা হচ্ছে এস অরবিটালের জন্য, এটা PX অরবিটাল, এটা হচ্ছে আমাদের কি PY, আর এটা হলো কি PZ। তো এই যে অরবিটালগুলো আমি দেখাচ্ছি, sp3 গঠন যদি আমি দেখাইতে যাই, ধরেন আমার কাছে একটা অণু আছে, সেটা হলো CH4 মিথেন অণু। এটা যদি আমি এখন কার্যক্রম পরিচালনা করি, সেটার ক্ষেত্রে কী হবে দেখেন, যে CH4 যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয়র যে ব্যাপারটা, যে এই যে কার্বন, এটা কেন্দ্রীয় পরমাণু, এখানে কি কার্বন নাকি, তাহলে কার্বনের ক্ষেত্রে এই কার্বনের মডেলটা যদি আমরা দেখাইতে যাই, তাহলে এইরকম দেখতে হবে। এটা মানে এই হলো অবস্থা, এটা হলো এক্স, এটাও হলো জেড, আর এটা কি ওয়াই নাকি। তাহলে এটা দেখতে হবে এই যে এই রকম শেপের। তো এটা আসলে 6টা তো হবে না, হবে কয়টা বলেন তো, 4টা। তাহলে এইটা যদি আমি দেখাইতে যাই, ঠিক এটার গঠন দেখতে হবে ঠিক এরকম, হ্যাঁ। তো এইখানে এটা হচ্ছে আমাদের লন পেয়ার, এটা হচ্ছে এল, এর সাথে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এর সাথে একটা হাইড্রোজেন আসবে, এর সাথে একটা হাইড্রোজেন আসবে, এর সাথে একটা কি আসবে হাইড্রোজেন। এই যে হাইড্রোজেনগুলো আমরা গোল করে দেখাচ্ছি, এই যে 4টা হলো কি হাইড্রোজেন, অর্থাৎ এইখানের একটা ইলেকট্রন আর এইখানকার একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করবে। এখানে হচ্ছে আমাদের কি কার্বনের একটা ইলেকট্রন, এখানকার হাইড্রোজেনের একটা ইলেকট্রন মিলে একটা বন্ধন তৈরি করবে। এই যে এটা একটা কি কার্বনের ইলেকট্রন, আর এটা একটা কি হাইড্রোজেন ইলেকট্রন, একটা কার্বনের ইলেকট্রন আর একটা কি হাইড্রোজেন ইলেকট্রন। তাহলে এটা দেখতে আসলে কেমন, এটা যদি আমি গঠনটা দেখাই, যেটা দেখতে গঠনটা হচ্ছে ঠিক এরকম, জি 4 কোণা, ঠিক আছে। এই জন্য এটার গঠন হলো কি sp3 সংকরায়ন। এই সংকরায়নের নাম হচ্ছে sp3, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এটা হলো sp3 সংকরায়িত। এভাবে আমরা বাকি অণুগুলোও দেখাতে পারি, তো সেগুলো নিয়ে আমরা আর তেমন কিছু আপাতত করছি না। নেক্সট আমাদের যেটা আছে সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা এখন কোনো একটা সংকরায়ন থেকে সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড হিসাব করা শিখব, হ্যাঁ, সিগমা বন্ধন এবং কি পাই বন্ড। এখন সিগমা বন্ড এবং পাই বন্ডের ক্ষেত্রে আমি একদম শর্টকাট রুলস শিখাবো। শর্টকাট রুলসে আপনার অন্ততপক্ষে জৈব রসায়নের অ্যালিসাইক্লিক, অ্যালিফেটিক যাই হোক এগুলো সমাধান হয়ে যাবে, হ্যাঁ। আমরা যখন সংকরায়নের আরও বেশি কিছু লাগবে তখন সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, ধরেন আপনার কাছে একটা জিনিস আছে, সেটা হলো CH3 বন্ড হলো CH3, এটা আমরা সবাই চিনি, এটা হলো ইথেন, হ্যাঁ। আমাদের কাছে আছে CH2 ডাবল বন্ড CH2, আমার কাছে আছে মনে করেন CH, আবার কি আছে বলেন তো CH। এই 3টা অণু যদি আমি আপনাকে একটু দেখাই, এখান থেকে আমরা কি হিসাব করা শিখব, সিগমা বন্ড অ্যান্ড হইল কি বলেন তো পাই বন্ড, এই দুইটা আমরা হিসাব করা শিখবো এখান থেকে। তো হিসাবে যদি যাই, তাহলে আমাদের কার্বন 2টা আছে আমরা লিখলাম, এবং এদের মধ্যে কি বন্ধন সিঙ্গেল বন্ড, এবং হাইড্রোজেন আছে কয়টা 3টা, এখানকার হাইড্রোজেন আছে কয়টা 3টা। তাহলে আমি সেখানে হাইড্রোজেনগুলো লিখলাম। আমি একটা জিনিস বলি, যেখানে আমাদের সিঙ্গেল বন্ড দেখব সেখানে আমরা সিগমা বন্ড বসাই দেব। তাহলে এখানে এটা হচ্ছে সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, সিঙ্গেল বন্ড থাকলেই সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড। তাহলে টোটাল সিগমা বন্ড কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এইখানে আমাদের সিগমা বন্ড আছে কয়টা 7টা। তাহলে এইখানে আমাদের সিগমা বন্ড হচ্ছে টোটাল 7টা। এইখানে যদি আমি পরের অণুটাতে যাই, তাহলে সেটা যদি আমি এভাবে দেখাই যে ডাবল বন্ড আছে, এখানে কার্বন আছে, এখানে 2 পারে 2টা করে কি হাইড্রোজেন, 1টা 2টা, এখানে 1টা, এখানে 1টা নাকি। তাহলে আমি বলেছিলাম যে সিঙ্গেল বন্ড দেখলেই কি থাকবে সিগমা, একটা সিগমা,
এখানে একটা হবে সিগমা, এইখানে হবে সিগমা, এই জায়গাতে কী হবে সিগমা। এখন মাঝখানে আমাদের ডাবল বন্ড আছে, তাহলে এই ডাবল বন্ডের ক্ষেত্রে একটা হবে সিগমা বন্ড আর একটা হবে কি পাই বন্ড। আমি যদি এটা হিসাব করতে যাই 1 2 3 4 5টা হচ্ছে সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড হচ্ছে এখানে কয়টা 5টা, সিগমা বন্ড হচ্ছে এখানে কয়টা 5টা। পাই বন্ড আমাদের এখানে কয়টা, এখানে কিন্তু পাই বন্ড ছিল না, এখানে পাই বন্ড ছিল কি 0টি, ঠিক আছে। তাহলে এখানে পাই বন্ড আমাদের কতগুলো আছে, এখানে পাই বন্ড আছে হচ্ছে আমাদের একটা, ঠিক আছে। এখন এইটার ক্ষেত্রে যদি আমি যাই, সরি এটা ট্রিপল বন্ড হবে, হ্যাঁ। তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ড আমরা দিব, এই পারে একটা দিব হাইড্রোজেন, এই পারে একটা আমরা কি দিব হাইড্রোজেন। তো এটার যদি আমরা হিসেবে যাই তাহলে এইখানে আছে একটা সিগমা বন্ড, এইখানে একটা আছে কি সিগমা বন্ড, এইখানে হচ্ছে আমাদের একটা সিগমা, এই দুইটা হলো পাই, এই দুইটা হলো কি পাই। তাহলে এখানে সিগমা বন্ড কতগুলো, এইখানে হিসাব করলে সিগমা বন্ড আমরা পাবো হচ্ছে দেখেন 1 2 3টা হলো সিগমা বন্ড, কয়টা 3টি। আর এখানে পাই বন্ড কতটি আমরা দেখতে পাচ্ছি, এখানে পাই বন্ড হচ্ছে আমাদের টোটাল কয়টি 2টি। তাহলে এই যে উদাহরণ, সেখান থেকে আমরা পাই বন্ড এবং সিগমা বন্ড হিসাব করা শিখেছি। আমি আপনাকে সিম্পল একটা শর্টকাট দেখাই দিই, যে কোনো জায়গায় যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে এগুলো হবে কি বন্ড সিগমা বন্ড, তাহলে এটা কি বন্ড হবে সিগমা বন্ড। আবার যদি দেখি যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তাহলে মনে রাখবো একটা হলো সিগমা আর একটা কি পাই। কার্বন কার্বন যদি আমাদের ত্রিবন্ধন থাকে তাহলে একটা হবে সিগমা, বাকি দুইটা হবে কি বলেন তো পাই। এই জায়গাটুকু মনে রাখলেই সিগমা বন্ড অ্যান্ড পাই বন্ড হিসাব করা শেষ। সে যত কঠিন যৌগই হোক আমরা এখান থেকে এইটুকু করতে পারবো। আমরা কিছু প্র্যাকটিসে যাই, হ্যাঁ আমরা কিছু জিনিস প্র্যাকটিসে যাই। ধরেন আপনার কাছে প্রোপেন অণু আছে, আমরা সিগমা বন্ড এবং পাই বন্ড একটু হিসাব করা শিখি, আমরা কিছু প্র্যাকটিস করি। হ্যাঁ ক্লাস ডিউরেশন হয়তো একটু বাড়বে, তবে আমাদের হিসাব করা তো শিখতে হবে নাকি। ধরেন আমার কাছে আছে হলো CH3 বন্ড CH2 বন্ড হলো কি CH3। তো সিগমা বন্ড পাই বন্ড করতে গেলে এগুলোকে আমার প্রসারিত করতে হবে। তাহলে এখানে কার্বন 3টা আছে, আমরা সেই কার্বন 3টা লিখলাম। এখানে মোট হাইড্রোজেন আছে কয়টা 3টা, 1টা 2টা 3টা, হ্যাঁ। এখানে আমাদের মোট হাইড্রোজেন হচ্ছে 3টা। এখানে আমাদের মোট হাইড্রোজেন কয়টা বলেন তো 2টা। এইখানে আমাদের হাইড্রোজেন হচ্ছে 1টা 2টা, কয়টা হলো 3টা। তো আমি জানি যে সিঙ্গেল বন্ড হলে এগুলো কি বন্ড হবে সিগমা বন্ড। তাহলে আমি এভাবে কী করব সিগমা বন্ড দিয়ে দিব। তাহলে আমাদের টোটাল এখানে সিগমা বন্ড দেখেন 3 3 6 আর 3 9 আর একে কয়টা আছে বলেন তো সিগমা বন্ড আছে এখানে 10টা। আর পাই বন্ড কত 0। আমরা আরেকটা যদি দেখাই প্রোপাইন দেখাই, ধরেন CH3 বন্ড হলো C ট্রিপল বন্ড কার্বন, এই হলো হাইড্রোজেন। তো এইভাবে আছে এটা, ঠিক আছে। তো সেটা যদি হয়, এটা যদি আমরা প্রসারিত করি এইটা, তাহলে কার্বন হচ্ছে 1টা 2টা, এই হলো 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম এই যে এইটার জন্য। এখানে একটা বন্ড আছে কার্বন ট্রিপল বন্ড দিলাম, এইখানে কার্বন তার সাথে কি আছে হাইড্রোজেন। তাহলে দেখেন সিগমা বন্ড দুইটা তো দিছি, সিগমা বন্ড এখানে একটা সিগমা বন্ড, এইখানে হবে একটা সিগমা বন্ড, এটা একটা হবে পাই বন্ড, এটা একটা কি হবে পাই বন্ড নাকি। তাহলে আমাদের এখানে সিগমা বন্ড কত পাই বন্ড কত দেখেন 1 2 3 4 5টা হচ্ছে আমাদের সিগমা বন্ড, 5টা হচ্ছে কি সিগমা বন্ড, আর পাই বন্ড হচ্ছে আমাদের এখানে কয়টা 2টি। বুঝছি। আমরা সাইক্লোহেক্সেন যদি দেখি, কি দেখব সাইক্লোহেক্সেন। তো এই হেক্সেন দেখতে যায় অনেকেই আমরা সবচেয়ে বেশি ভুল করব, হ্যাঁ আমরা সাইক্লোহেক্সেন দেখব। তো 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি বলা হবে হেক্সেন। তো বেনজিনের যে যৌগগুলো আমরা সেটা দেখতে পারি, আমি এইভাবে বেনজিনটা আঁকাই, ঠিক আছে। এটা বেশি খারাপ হয়ে গেছে, এই হলো এটা কি বেনজিন। তো বেনজিনের আমরা জানি প্রত্যেকটা কর্নারে একটা করে কি থাকবে বলেন তো কার্বন থাকবে, এখানে প্রত্যেকটা কর্নারে একটা করে কি থাকবে কার্বন থাকবে দিলাম। আমরা জানি একটা হবে ডাবল বন্ড
একটা ফাঁকা, আর একটা ডাবল বন্ড, একটা ফাঁকা, এইখানে ডাবল বন্ড। তাহলে কার্বনের 3টা করে হাত হয়েছে, এইখানে একটা করে কি হবে, এটাকে আমরা বলতে পারি C6H6, দ্যাটস মিন এটা একটা কি, বেনজিন। এটা বেনজিনের মধ্যে কতগুলো সিগমা কতগুলো পাই আছে, ঠিক আছে। তো দেখেন যেগুলো আমাদের সিঙ্গেল বন্ড সেগুলো তো কি সিগমা আছেই, তাহলে আমরা 6টা সিগমা দিয়ে দিলাম। এখানে দেখেন সিগমা বন্ড, এইখানে একটা সিগমা বন্ড, একটা হলো কি পাই বন্ড, এটা হলো কি সিগমা বন্ড। এখানে একটা সিগমা আর একটা কি পাই, এইখানেও একটা সিগমা, এখানে একটা সিগমা হবে, আর এইখানে একটা কি হবে পাই। তো আমরা সিগমা বন্ডগুলো একটু গনে টনে বসাবো, আর পাই বন্ড তো 3টা আছে সেটা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে এইটা একটা গেল। আচ্ছা, এটা হলো বেনজিনের ক্ষেত্রে গেল। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যদি ইথাইল ক্লোরাইড দেখাই, মনে করেন ধরেন আমার কাছে আছে হচ্ছে CH3 বন্ড CH2 বন্ড হচ্ছে কি ক্লোরিন। তো এটা যদি আমি এক্সপানশনে যাই তাহলে হচ্ছে 1টা 2টা 3টা হাত দিলাম, বন্ড কার্বন এখানে 2টা হাত হবে, আর ক্লোরিন একটা, ঠিক আছে। তাহলে এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা, এটা একটা সিগমা, 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে। আচ্ছা, ইথানল মিথানল এগুলো আমরা সবগুলোই দেখব। ধরেন আমি ইথানল দেখাই যদি, যে CH3 CH2 OH, ঠিক আছে। তার মানে এখানে যদি আমি এভাবে যাই, এই হলো অক্সিজেনের হাত, এই হলো অবস্থা। এইখানে 3টা হাইড্রোজেন আমাকে দিতে হবে, ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিতে হবে, আর বাকিগুলো তো ঠিকঠাক আছে। তাহলে এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটাও সিগমা, এটাও কি সিগমা, সিগমা 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 সিগমা। তাহলে 3 2 5 2 7 আর 1 কয়টা 8টা, 3 2 5 6 আর 1 কত 7 আর 1 8টা। তাহলে আমাদের সিগমা বন্ডের হিসাবের কাজ শেষ। হ্যাঁ, আমরা তাহলে সিগমা বন্ডের হিসাব শিখলাম, আমরা সংকরায়নের জায়গায় কিভাবে কাজ করে সেটা দেখেছি। আমাদের আর যে বাকি অংশে আমরা আর কিছু জিনিস দেখতে পারি, বা আমরা আর কিছু প্র্যাকটিসও করতে পারি। আচ্ছা, ইথানল প্র্যাকটিস করতে পারি, এগুলো প্র্যাকটিস করে টাইম ওয়েস্ট করব না, এগুলো আমরা আশা করি পারবো। হ্যাঁ, পাই বন্ড সিগমা বন্ড হিসাব করা পারবো, সংকরায়নের যে জায়গা সেটা আমরা আশা করি পারবো। আমাদের আর কোনো কিছু বাকি আপাতত নাই, আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগে চলে যেতে পারি। হ্যাঁ, আমরা সরাসরি এখান থেকে কোথায় যেতে পারি, জৈব যৌগের শ্রেণী বিভাগ। দেখেন আমি জৈব যৌগের শ্রেণী বিভাগটা খুবই সংক্ষেপে দেখানোতে অভ্যস্ত। আমি সহজভাবে যেভাবে রসায়ন পড়ালে হয় সেটাই চেষ্টা করি, আর সবাই সহজভাবেই পড়াই। আমি আমার মতো করে পড়াচ্ছি, যদি কারো ভালো লাগে সে ক্লাস করবেন, যার ভালো লাগবে না তার ক্লাস করার দরকার নাই। হ্যাঁ, কারণ আপনার সবাইকেই সব কিছু যে আপনার ভালো লাগবে এমনটা কিন্তু নয়, বা সবার ক্লাসে যে আপনার খুব বেটার মনে হবে সেটাও কিন্তু সত্য নয়। আমাদের জৈব যৌগকে যদি আমরা ভাগ করি, প্রথমত আমরা 2টা ভাগ পাবো। কয়টা ভাগ পাবো? 2টা। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগে যাব। জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগ। হ্যাঁ, জৈব যৌগের কি শ্রেণী বিভাগ। তো জৈব যৌগের শ্রেণী বিভাগে যখন আমরা যাব, জৈব যৌগ টোটাল হচ্ছে 2 ধরনের। তো আমরা জৈব যৌগ যদি আলোচনায় যাই, আমরা পার্ট টু পার্ট আলোচনায় যাব। হ্যাঁ, তাহলে জৈব যৌগ টোটাল হচ্ছে কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক শব্দটা আসছে অ্যালিফ্যাট থেকে, যার অর্থ কি বলেন তো? অ্যালিফ্যাটিক শব্দের অর্থ হচ্ছে কি চর্বি। তো অ্যালিফ্যাটিক, আর একটা হলো আমাদের অ্যারোমেটিক। তাহলে জৈব রসায়ন টোটাল 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। এখন অ্যালিফ্যাটিক যৌগগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। একটা হলো মুক্ত শিকল আর একটা হলো কি
বদ্ধ শিকল। ঠিক আছে, এইখানে কিছু বিশেষত্ব আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। এই বদ্ধ শিকলকে আমরা আরেকটা কথা বলতে পারি চাক্রিক। এরা চক্র তৈরি করে, এরা চাক্রিক যৌগ, বা এরা কী করতে পারে, চক্র তৈরি করতে পারে। এখন মুক্ত শিকল হচ্ছে আবার দুই ধরনের। মুক্ত শিকল হচ্ছে আবার দুই ধরনের, একটা সরল শিকল আর একটা হলো শাখা শিকল। একটা হলো সরল শিকল, আর একটাকে আমরা বলবো হচ্ছে শাখা শিকল। ঠিক আছে, এখন আমরা পরের অংশে যদি যাই, দেখেন এই সরল শিকল এবং শাখা শিকল যেটা আমি লিখছি, এদেরকে যদি আমরা শ্রেণী বিভাগে ফেলি তাহলে আমরা একটা পাবো হচ্ছে সম্পৃক্ত আর একটা পাবো হচ্ছে অসম্পৃক্ত। কোনটা সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত? একটা হলো স্যাচুরেটেড বা সম্পৃক্ত, আর একটা পাবো হচ্ছে আমরা কি, অসম্পৃক্ত। কি জানি আমার দেখা যাচ্ছে কিনা, আমরা যদি দেখি যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে সেগুলো হচ্ছে কি সম্পৃক্ত, আর যদি আমরা কোনো জায়গায় দেখি কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে সেগুলো হচ্ছে আমাদের কি অসম্পৃক্ত। এই জিনিসটা অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমার সে পর্যন্ত দেখা যাচ্ছে। ফিজিক্স ক্লাস করাবেন প্লিজ। হ্যাঁ, ফিজিক্স আমি শুরু করব একটা সময় ইনশাআল্লাহ, আমার ইচ্ছা আছে। তাহলে আমাদের সরল শিকল আর একটা কি শাখা শিকল। তাহলে দেখেন সম্পৃক্ত কোনগুলো, যে কার্বন কার্বন যেগুলো সিঙ্গেল বন্ড সেগুলো হচ্ছে সম্পৃক্ত, আর অসম্পৃক্ত কোনগুলো কার্বন কার্বন যেগুলো দ্বিবন্ধন অথবা কার্বন কার্বন যেগুলো ত্রিবন্ধন আছে সেগুলো কি অসম্পৃক্ত। তাহলে এরপরে আমরা বদ্ধ শিকলের ক্ষেত্রে যদি যাই, বদ্ধ শিকলেও সেম কাহিনী। হ্যাঁ, বদ্ধ শিকলও কি সেম কাহিনী, যে বদ্ধ শিকল হচ্ছে দুই ধরনের, একটা সুষম চাক্রিক আর একটা হলো বিষম চাক্রিক। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। বদ্ধ শিকল যৌগ বা চাক্রিক যৌগ মোট কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, সেটা যদি আমরা যাই, একটা সুষম চাক্রিক আর একটা হলো বিষম চাক্রিক। সুষম আর বিষম, সুষম আর কি বিষম। সুষম চাক্রিক আর একটা হলো কি আমাদের বলেন তো, বিষম চাক্রিক। তাহলে সুষম চাক্রিক কোনগুলো? যেগুলো শুধুমাত্র, দেখেন সুষম যে ব্যাপারটা শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত। আর বিষম চাক্রিক কোনগুলো? কার্বন হাইড্রোজেনের বাইরেও কিছু থাকবে। আমি উদাহরণ দেই, উদাহরণ দিয়ে বলতে পারি যে সুষম চাক্রিকের উদাহরণ যদি দেখি, এটা হতে পারে, এখানে হাইড্রোজেন আছে দুইটা, এখানে দুইটা, এইখানে হাইড্রোজেন আছে কি দুইটা। 3 কার্বন বিশিষ্ট সিঙ্গেল বন্ড দ্বারা সবগুলো যুক্ত আছে। তার মানে এই যে এরকম যদি চক্র থাকে, যে এটা যদি এ চিন্তা করি, এটা বি আর এটা সি, আমরা 9-10-এ যখন পড়ছিলাম তখন এটাকে আমরা চক্রক্রমিক রাশি পড়ছিলাম। যদি এরকম চক্র থাকে, আমরা এটাকে চাক্রিক যৌগ বলতেছি যেহেতু, তাহলে এই চক্রটার নাম হবে সাইক্লো। এটা হচ্ছে সাইক্লো, 3 কার্বন বিশিষ্ট যেহেতু এই জন্য এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। তাহলে সুষম চাক্রিক যৌগের উদাহরণ হচ্ছে কি বলেন তো, সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন এগুলো। বিষম চাক্রিক কোনগুলা? যেমন আমরা ইথিলিন অক্সাইডের কথা বলতে পারি। হ্যাঁ, ইথিলিন অক্সাইডের কথা আমরা বলতে পারি যে এই হলো, এরাও হবে চক্র, এভাবে চলবে এবিসি আকারে, কিন্তু এখানে আমাদের কার্বন হাইড্রোজেন বা হাইড্রোকার্বনের বাইরে জাতক আসবে, অর্থাৎ জাতক হিসেবে কি আসবে? এখানে অক্সিজেন আসবে। ঠিক আছে, আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পারছি। নেক্সট আমরা, এটার নাম কি? এটার নাম হলো ইথিলিন অক্সাইড। এটা হলো ইথিলিন অক্সাইড। আচ্ছা, এরপরে আমাদের আসবে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে অ্যালিফ্যাটিক যৌগগুলো শেষ। যে অ্যালিফ্যাটিক মানে আমরা মনে রাখবো কার্বন আর হাইড্রোজেন দ্বারা যেগুলো তৈরি সেগুলো। অ্যালিফ্যাটিক মানে কি? শুধুমাত্র কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। আর এই বদ্ধ শিকল বা চাক্রিক যৌগগুলোর মধ্যে অ্যারোমেটিকের কিছু বৈশিষ্ট্য বহন করে। তো হেটারো অ্যারোমেটিক, হেটারো অ্যালিসাইক্লিক, এগুলো নিয়ে আমি কথা না বলি, আমি জাস্ট অ্যারোমেটিকের জায়গায় যাই। একটা হচ্ছে সুষম চাক্রিক যৌগ আর একটা হলো বিষম চাক্রিক যৌগ। দেখেন অ্যারোমেটিকও দুই ধরনের, একটা সুষম চাক্রিক আর একটা কি বিষম চাক্রিক। ওই যে আমি আগেই বলছি, সুষম মানেই হচ্ছে কি কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত, আর এটা হচ্ছে কি বিষম চাক্রিক। এটাকে বলা হয় হেটারো অ্যালিসাইক্লিক, এটাকে বলা হবে হেটারো মানে অ্যালিসাইক্লিক, এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। ঠিক আছে, তো আমি এখানে গঠন দেখাইতে পারি হচ্ছে বেনজিনের।
কার? বেনজিন। তো বেনজিনের দেখতে কীরকম সেটা আমরা এখানে দেখতে পারি। একটু এরকম করে দেই তাহলে সুবিধা হবে। এইখানে কার্বন, এইখানে কার্বন, কার্বন, এইখানে কার্বন, এই জায়গাতে কার্বন, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। হ্যাঁ, তার মানে এইখানে যে আমাদের বেনজিনটা দেখাচ্ছে তার মানে এটা হবে সিএইচ, এটা হবে সিএইচ, সিএইচ, এখানে কি হবে সিএইচ, সিএইচ, সিএইচ। সুষম না, চক্রাকারে চলতে থাকতেছে। আর এইখানে যদি আমি বিষম চাকরিকে যাই তেমন কিছুই থাকবে না, একই রকম প্রসিডিউর। আমরা এভাবে দেখাতে পারি যে কার্বন, এখানে কার্বন, এখানে কি কার্বন, সিঙ্গেল বন্ড দিলাম, এখানে সিঙ্গেল বন্ড নিয়ে কার্বন দিলাম, এখানে সিঙ্গেল বন্ড কার্বন দিলাম। এই যে এই জায়গাতে একটা অকাম ঘটবে, সেটা হচ্ছে কি এন দেওয়া হবে। এটা যেহেতু বেনজিন, এটা যদিও কি বলেন তো বেনজিন, অর্থাৎ C6H6। এই যে জায়গাটা নাইট্রোজেন দেওয়া আছে, তাহলে নাইট্রোজেনের টোটাল হাত কাটা এরকম অবস্থা, ঠিক আছে, 3টা হাত, আর 2টা হচ্ছে যুগ্ম ইলেকট্রন থাকে। তো এইখানে আমাদের ডাবল বন্ড দিলে এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড দিলে এটা সিঙ্গেল বন্ড, এটা ডাবল বন্ড দিলে এটা হচ্ছে কি থাকবে সিঙ্গেল বন্ড। তার মানে এখানে হবে সিএইচ, এখানে সিএইচ, এইখানে সিএইচ, সিএইচ, সিএইচ। এটার নাম হলো পিরিডিন। এরকম থায়োফেন হইতে পারে, পাইরল হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যে জায়গাটা শেষ করলাম জৈব যৌগের কি বলেন তো শ্রেণী বিভাগ। জৈব যৌগের শ্রেণী বিভাগ যতটুকু পড়াইছি এতটুকু জানলেই হবে, আর বেশি কিছু জানতে হবে না। তো আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমরা এর পরের যে ক্লাসটা আছে সেখানে আমরা সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক এগুলো নিয়ে আলোচনা করব। আমরা সমগোত্রীয় শ্রেণী এবং কার্যকরী মূলকে ইন ডিটেলস শেখানোর চেষ্টা করব। তারপরের যে 3 ক্লাস সেটা হচ্ছে নামকরণ, তারপরে আমরা সমানতার দিকে অগ্রসর হব। আমরা প্রতিদিন 2টো করে ক্লাস নিচ্ছি যাতে করে আমরা আস্তে আস্তে জৈব রসায়নে অগ্রসর হতে পারি এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেন সহজেই শিখতে পারি। আমরা সেই চেষ্টাটাই করছি। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে পার্সোনালি এই পেজেই নক দিতে পারেন বা যে কোনোভাবে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সলভ করার। আমরা খুব দ্রুতই আর একটা কোর্স শুরু করব, সেটা হচ্ছে প্রবলেম সিরিজ। আমি কোনো পেইড কোর্স করাই না, হ্যাঁ, আগে মার্কেটে আসতে হবে। সেটা হচ্ছে প্রবলেম সিরিজ। এই প্রবলেম সিরিজটার সিস্টেম কেমন, যে আজকে ক্লাস নিচ্ছি, এই ক্লাসের কমেন্টে কোনো একজন যে সর্বোচ্চ প্রবলেম বা কোনো একটা গোষ্ঠীর বা জনগোষ্ঠীর অনেকগুলো প্রবলেম একই জায়গাতে, সেই প্রবলেমগুলো আমি শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, যে চ্যাপ্টার বা যে টপিকস সেটা নিয়ে আমরা কাজ করব। আমি এমনিতেই ডিটেলস সবগুলো করাবো, পাশাপাশি প্রবলেম সিরিজ হচ্ছে একটা নির্দিষ্ট টপিক্সের উপরে হয়তো 1 ঘন্টার আলোচনা বা 10 মিনিট বা 15 মিনিটের আলোচনা সেটা। তো নেক্সট ক্লাস 10:30টায়। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।